নমস্কার, বিটিএন প্রাইম টাইম বুলেটিনে স্বাগত রয়েছে আমি সোমশিখা। ত্রিপুরা রাজ্যে কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ। আগরতলায় সান্ধ্য আইন ভয়ঙ্করীদের বিরুদ্ধে কঠোর হলো পুলিশ। দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরায়ও কমছে না মহামারী করোনার প্রভাব, যার দরুন সরকারের নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মাঠে নামল পুলিশ প্রশাসন। শনিবার রাজধানী আগরতলায় কোভিড প্রটোকল ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হলো পুলিশ। বেলা 12টার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হলো দোকানপাট সহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। পুলিশ ও সিআরপিএফ রাজপথে নেমে টহল দিতে থাকে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বেলা 12টার পর ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হলেও যান চলাচল করতে দেখা যায়। অবশ্যই পুলিশ তাদের বিরুদ্ধেও কঠোরতা দেখায়। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে জনৈক পুলিশ আধিকারিক জানান, করোনা সংক্রমণ যাতে না ঘটে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে ভিড় না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। সান্ধ্য আইন মেনে রাস্তায় কেউ যাতে না বের হন, জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আগরতলা থেকে বিটিএন প্রতিনিধির রিপোর্ট। সচেতন হচ্ছে না, তার জন্য আমরা চেষ্টা করছি যাতে যতটুকু পারা যায় দোকান বন্ধ করে এবং মানুষকে বাড়ি ঘরে পাঠিয়ে দিয়ে যাতে ভিড় যাতে কম থাকে এবং সংক্রমণ যাতে নিম্নগামী হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। এখন তো প্রায় 1টা বাজে, এখনো যানবাহন রাস্তার মধ্যে চলাফেরা করছে। যানবাহন তো বিভিন্ন কাজে হয়তো তারা আটকে গেছে, তারা ট্রাফিক কন্ট্রোলও দেখছে, গাড়িটা বিশেষ করে তারাও দেখছে, আর আমরাও দেখছি। গাড়িও আধা ঘন্টার মধ্যে কমে যাবে আমার আশা। না, আজকে তো আমরা তো ফাইন করার মতো এখনো করিনি, তবে এখন করব। আমরা এখন রাস্তায় দাঁড়াবো, যারা আসবো তাদের যদি এমন কোনো নির্দিষ্ট কারণ না থাকে, শুধু ঘুরছে, তাহলে আমরা সেইভাবে কোভিড-19 বিধি লঙ্ঘন করেছে মনে করে আমরা ফাইন করব। অবৈধভাবে কাঠ পাচার অব্যাহত রয়েছে পূর্ব ধলাইয়ে। স্থানীয় মনিয়ারখাল বিটের বনকর্মীরা ব্যর্থ হলেও আমরাঘাটে কাঠ বোঝাই লরি আটক ভিডিপির। পূর্বধলের আমরাঘাটে পাচারের পথে লরি বোঝাই কাঠ আটক করল গ্রামরক্ষী বাহিনী। শুক্রবার রাত 3টে নাগাদ অবৈধভাবে পাচারের সময় সেগুন কাঠ বোঝাই লরিটি আটকান গঙ্গানগর জিপি ও বাঁশবাড়ি গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় বন বিভাগের মনিয়ারখাল বিট অফিসের বনকর্মীদের ব্যর্থতা আবারও প্রকাশ পেল। এর আগে তারা চোরাই কাঠ বোঝাই একটি লরির পিছু ধাওয়া করলে লরিটি দ্রুত বেগে পালিয়ে গিয়ে কচুধরম এলাকার একটি বাড়িতে কাঠগুলো রেখে পালিয়ে যায়। পরে কচুধরম পুলিশকে ডেকে তারা কাঠগুলো পুলিশের হাতে সমঝে দেন। সেখান থেকে ফেরার পথে আমরাঘাটে সেগুন বোঝাই লরিটি আটক করেন। পরে কাছাড়ের ডিএফও সান্নিদেও চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে সান্নিদেও চৌধুরীর নির্দেশে বন বিভাগের ডেপুটি প্রোটেকশন রেঞ্জের অশোক দে এসে আটক করা সেগুন কাঠ সহ লরি ও চালককে নিজের হেফাজতে নেন। এদিন একটি অল্ট্রো কার সহ চালককে কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করেছেন বনরক্ষী বাহিনী। মারিয়া আমরা কইছিলাম এরকম তো ওই যাও, একটা গাড়ি ধরা হয়েছে, ওটা রিসিভ করে লইয়াই যাও তোমরা। আমরা এখানে আওয়ার পরে আমরা তার লগে কন্ট্যাক্ট করছি, গাড়ি তারা ধরছেন, তার লগে দেখা করছি, করিয়ে গাড়িটা ধরছি। ধরার পরে আমি স্যারের লগে মারছি, স্যারে ওটিয়া কইছেন গাড়িটা লইয়া আমার অফিসে আসবে, ওইও তার কথা মতো আমরা লইয়া। বহুদিন ধরে থাকা মামলা মোকদ্দমাগুলোর নিষ্পত্তির লক্ষ্যে আগরতলায় লোক আদালত অনুষ্ঠিত হলো শনিবার। দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা আগরতলা আদালতে শনিবার জাতীয় লোক আদালত 2021 অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে অনুষ্ঠিত এই লোক আদালতে বহু মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়। এ ব্যাপারে রাজ্য আইনসভা কেন্দ্রের সচিব সঞ্জয় ভট্টাচার্য জানান, বহুদিন ধরে পড়ে থাকা মামলাকে যাতে দুপক্ষের আপোষের মাধ্যমে মীমাংসা করা যায়, তার জন্য এই বিশেষ লোক আদালত বসেছে। তিনি জানান, সারা দেশের ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির নির্দেশে এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। করোনা অতিমারির কথা চিন্তা করে বিশেষ এই লোক আদালত কিছুটা ভার্চুয়াল ও কিছুটা হাইব্রিড মুডে হচ্ছে। সমস্ত জেলার সদর ও মহকুমা সদরে একই সাথে 36টি কোর্টে এই লোক আদালত চলছে। মোট মামলা নেওয়া হয়েছে 1108, তার মধ্যে পেন্ডিং মামলা হলো 603। এছাড়া অন্যান্য মামলা রয়েছে 505টি। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন সঞ্জয় ভট্টাচার্য। আগরতলা থেকে আমাদের প্রতিনিধির রিপোর্ট। সবচেয়ে বড় পাওনা হবে আমাদের যে ভার্চুয়াল মোডে
এবং হাইব্রিড মোডে করতে গিয়ে যতটুকু ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে আছে সেটাকেই ব্যবহার করে আমরা একটা ভবিষ্যতের জন্য একটা আইডিয়া নেওয়ার সুযোগ পেয়েছি আর কি। ভবিষ্যতে যদি প্যান্ডেমিকের সময় এভাবে লোক আদালত করতে হয় ভার্চুয়াল মোডে আমরা কিভাবে করতে পারবো সেটা আমাদের একটা অভিজ্ঞতা হবে এখানে। সারা দেশের সঙ্গেই আমাদের রাজ্য ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির ইনস্ট্রাকশন অনুসারে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে। আজকের লোক আদালতের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই প্যান্ডেমিকের কথা চিন্তা করে সারা দেশে এটা কিছুটা ভার্চুয়াল এবং কিছুটা হাইব্রিড মোডে হচ্ছে, ঠিক আছে। তা আমাদের রাজ্যে সব মহকুমা এবং জেলা সদর মিলিয়ে কাছাড় জেলা মীন বিভাগের উদ্যোগে 21তম মৎস্য চাষী দিবস উদযাপন করা হয় শনিবার। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শনিবার জেলা মীন বিভাগের উদ্যোগে 21তম মৎস্য চাষী দিবস পালন করা হয়। এদিন জেলা মীন বিভাগ কার্যালয়ে আয়োজিত এক সভায় মৎস্য চাষী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন জেলা মীন আধিকারিক রফিকুল হক। এরপর জেলার 17 জন মৎস্য চাষীদের মধ্যে 2400 টাকার চেক তুলে দেন জেলা শাসক কীর্তি জল্লি সহ অন্যান্য আধিকারিকরা। নিজের বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক জানান যে মৎস্য চাষীদের মাধ্যমে রাজ্যকে কিভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায় তা নিয়ে বিভাগীয় মন্ত্রী প্রয়াস চালিয়ে যাচ্ছে, যাতে আগামীতে বহিরাজ্যে থেকে মাছ না নিয়ে রাজ্য নিজেই মাছ উৎপাদন সহ রপ্তানির ক্ষেত্রে গোটা উত্তর পূর্বাঞ্চলে এক নিদর্শন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মৎস্য চাষীদের ভূমিকা অনেক তাৎপর্যপূর্ণ বলে এদিন জানান জেলা শাসক। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে সরকার বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সভা সমিতির মাধ্যমে রাজ্যের মৎস্য চাষীদের সহায়তা করার পাশাপাশি কিভাবে তাদের আত্মনির্ভরশীল করা যায় তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। আগামীতে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা ও ব্লক ভিত্তিক ল্যাবেরও ব্যবস্থা করা হবে বলে এদিন জানান জেলা শাসক। এছাড়াও লোকাল মাছকে প্রাধান্য দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা শাসক কীর্তি জল্লি। সভা শেষে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে হিতাধিকারীদের মধ্যে মোটরসাইকেল ও আইস বক্স বিতরণ করেন জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকরা। हमारी असम की प्रयास है, हमारी मंत्री सर की प्रयास है कि असम को फिश प्रोडक्शन में सेल्फ सस्टेनेबल कैसे करना है, ताकि कोई आंध्रा से कोई कलकत्ता से मांस ना आए और हमारी मांस की प्रोडक्शन ऐसा हो कि हम खुद सप्लायर बन जाए पूरा नॉर्थ ईस्ट के लिए। इसमें सबसे गुरुत्वपूर्ण रोल होगा फिश फार्मर्स का, जो आपका है रोल। इसमें प्रधानमंत्री मत्स्य संपदा योजना के अंदर भी बहुत प्रोग्राम लिया जा रहा है। असम को काफी इम्पोर्टेंस भी दिया जा रहा है दिल्ली के बजट एलोकेशन में भी। तो अभी इस नया गवर्नमेंट अभी जो बैठा है उसके बाद काफी मीटिंग्स भी हुए हैं कि फार्मर जो है, किसान जो है, उनको कैसे स्ट्रेंथन करें, उनको फिशरी से, वेटरनरी से, एग्रीकल्चर से, इरिगेशन से कैसे सपोर्ट दे ताकि वो सेल्फ सस्टेनेबल एंड सेल्फ सफिशिएंट हो जाए। इसी के तहत हमारे एक मित्र ने लैब्स के लिए रिक्वेस्ट किया था। ये मत्स्य संपदा में जल्दी हम ले लेंगे, हर ब्लॉक में नहीं तो शुरुआत के लिए एटलीस्ट ऑल द कॉन्स्टिट्यूएंसीज में शुरुआत कर देंगे, उसके बाद ईच ब्लॉक में भी लेके जाने की पूरी कोशिश करेंगे। ड्राई सीजन में जो पानी का इशू है, इरिगेशन के भी प्लान्स बन रहे हैं, मीटिंग्स कर रहे हैं हम कि जल्द से जल्द हर कोने में ड्राई सीजन में भी पानी कैसे पहुंचा जाए। जल जीवन मिशन भी चालू हो रहा है। अभी आपसे बस यही रिक्वेस्ट है, मैं स्पेशली जनरल पब्लिक से रिक्वेस्ट करना चाहती हूँ, ये लोकल फिश को आप सपोर्ट कीजिएगा। चीप में मिलता है करके 15 दिन पुराना फिश खरीदने से खुद की सेहत खराब होती है। आप सभी से रिक्वेस्ट है, हमारे फार्मर्स जितना कोशिश कर रहे हैं कि आपके तक फ्रेश फिश पहुंचा जाए, उसको आपको सपोर्ट करना पड़ेगा, आपको इनसे खरीदना पड़ेगा, तभी ये और एनकरेजमेंट मिलके और प्रोडक्शन कर सकते हैं। लिया जाएगा इन फार्मर्स पे, बट मोस्ट इम्पोर्टेंटली पब्लिक की सपोर्ट के लिए हमारे बिल्डिंग के नीचे भी मीन भवन है, जिसमें लोकल फिश सपोर्टेड बाय लोकल फिश फार्मर्स मिलता है। मैं आप सभी से रिक्वेस्ट करती हूँ, आप ज़्यादा से ज़्यादा यहाँ से लीजिएगा। ये सरकारी है, ये ऑथराइज्ड है, ये फ्रेश है, तो आपको फ्रेश फिश भी मिलेगा
हमारा फिश फार्मर को भी सपोर्ट मिलेगा एंड ओवरऑल चेन डेवलप हो सकता है। तो मैं यही आपसे रिक्वेस्ट करती हूँ, हमारे ये जो ऑनरेबल मिनिस्टर सर हैं फिशरीज के, बहुत प्रयास कर रहे हैं कि ये फिश कवरेज जो है, हमारे फिश फार्मर्स की कवरेज अक्रॉस द डिस्ट्रिक्ट और बढ़ जाए। तो इसमें आप सभी की रिक्वेस्ट है कि आप लोग ঘরে ঘরে পুকুর, ঘরে ঘরে মাছ প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে বললেন কাছাড়ের জেলা শাসক। বর্জেলেঙ্গায় মাছের খাদ্য ও চুন বিতরণ। ধলাই সমষ্টির বর্জেলেঙ্গা উন্নয়ন খণ্ডে বিশ্ব ব্যাংকের অ্যাপার্ট প্রকল্পের দ্বিতীয় কিস্তির 2020-21 বছরের অধীনে বর্জেলেঙ্গা ব্লক ও তাপান ব্লকের 4টি গ্রুপের মোট 105 সুবিধাপ্রাপকদের মধ্যে মাছের খাদ্য ও চুন বিতরণ করা হয়। ছোটজালেঙ্গা মাল্টিপারপাস হলে কাছাড় জেলাশাসক কীর্তি জল্লি সহ মিন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে মাছের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলাশাসক বলেন, ব্লকে 30টি ফিশারম্যান হাউস সহ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে ইতিমধ্যে মৎস্যজীবীদের বিনামূল্যে বীমা করানো হচ্ছে। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় ইতিমধ্যে ঘরে ঘরে পুকুর, ঘরে ঘরে মাছ প্রকল্পের বাস্তবায়ন সমগ্র রাজ্য জুড়ে সাড়া ফেলেছে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মিন আধিকারিক রফিজুল হক, এপি সদস্য সুবোধ দাস, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব সহ অন্যান্যরা। फार्मर्स को ये प्राइम सीजन है फिशरी डेवलपमेंट के लिए। ये फीड से आपका जो प्रोडक्शन वैल्यू है बहुत अच्छा बढ़ सकता है, क्योंकि अपार्ट के पास काफ़ी टेक्नोलॉजी है, काफ़ी सपोर्ट है एंड इंजीनियर्स का जो सॉल्यूशंस देते हैं कि कभी आपके सॉइल कंडीशन ठीक नहीं है, कभी आपका पानी का कंडीशन ठीक नहीं है, इसके लिए भी सॉल्यूशंस अपार्ट के अंदर मिलता है। तो मैं आप सभी से रिक्वेस्ट करती हूँ, आज मंत्री सर बहुत एक्सपैंड करने के लिए कोशिश कर रहे हैं, असम को सेल्फ सफिशिएंट करने के लिए कोशिश कर रहे हैं। तो इस फिश फीड को जो फ्री में आपको मिल रहा है, इसको एक्टिवली डेवलप कीजिएगा और आपके जैसे फार्मर्स को भी इंस्पायर कीजिएगा एंड आपका प्रॉफिट मिलने से जिला तरक्की मिलता है और जिला की तरक्की है स्टेट की तरक्की। तो अभी आपके हाथ में है इसको कैसे सक्सेसफुल करना है। আজকে এখানে মৎস্য উন্নয়ন বিভাগ কর্তৃক অ্যাপার্টের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের অধীনে বর্জেলেঙ্গা ব্লক মণ্ডল ব্লকের এবং তাপাং ব্লকের 4টি গ্রুপে 135 জন সদস্য রয়েছে। এই সদস্যদের যেরকম মাপের ফিশারি, সেই অনুযায়ী মাছের খাদ্য, চুন, সার এবং মাছের পোনা গত বছরে পেয়েছিল। এগুলো বিনামূল্যে আমাদের মাননীয় মন্ত্রী প্রচেষ্টায় বর্তমানে কাছাড় জেলা 4টি ব্লকে কাজ চলছে। বর্জেলেঙ্গা, সুনাই, বরকলা এবং তাপাং ব্লকে। শিলচর স্টেশনের ফুট ওভার ব্রিজে 3D প্রিন্টিং। যাত্রীদের ওঠানামার ফুট ওভার ব্রিজে এবার 3D প্রিন্টিং। মোট 2টি স্টিয়ারে এই 3D প্রিন্টিং করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের শিলচর হচ্ছে প্রথম রেল স্টেশন যেখানে 3D প্রিন্টিং করা হয়েছে। 2টি সিঁড়িতে 2টি থিম নিয়ে প্রিন্টিং করা হয়েছে। প্রথম সিঁড়িতে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং দ্বিতীয়টিতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। এদিন এই 3D প্রিন্টিংয়ের উদ্বোধন করেন এনএফ রেলওয়ে বদরপুর স্থিত এডিইএন দীপক কাকুতি। অন্যান্যদের মধ্যে ছিলেন এসএসসি ধীমেন ডেকা, এমএইচ মজুমদার, ডিওওয়াই এসএস রবি বোগ, সিটিআই ভজন সরকার প্রমুখ। গৌরশঙ্কর, রাকেশ সিনহা ও কুশল দেবনাথ একযোগে প্রিন্টিংটি তৈরি করেন। গোটা প্রকল্পকে সফল করতে সচেষ্ট ছিলেন ইন্দ্রনীল দত্ত ও গৌরশঙ্কর নাথ। 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা। বিপদের সময় শিলচরের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার প্রকাশের পাশে দাঁড়ালো আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। শিলচরের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার প্রকাশ ভগতের পাশে দাঁড়িয়ে ক্রিকেট প্রেমীদের মন জিতে নিল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। দিন কয়েক আগে প্রকাশের করুণ অবস্থার কথা বিটিএন নিউজে প্রকাশিত হওয়ার পরই মানুষের নজরে আসে প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটারের দয়নীয় অবস্থার কথা। অনেকেই এগিয়ে আসেন শহর থেকে রাজ্য, এমনকি গোটা দেশের ক্রিকেট প্রেমীদের আহত করে প্রকাশের এই দুরবস্থার কথা জানতে পারে। এদিকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক্তন রঞ্জি ক্রিকেটার প্রকাশ ভগতকে 1 লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। সংস্থা সভাপতি রমেন দত্ত প্রকাশ ভগতের
উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। করোনার সময়কালে ভগতের আর্থিক সংকটের খবর দুঃখজনক, বেদনাদায়ক। আর এই আর্থিক সংকটের মোকাবিলায় অ্যাসোসিয়েশন 1 লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে প্রকাশ আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রকাশের আবেদন, সরকার যেন তার এই দুরবস্থার কথা ভেবে আর্থিক সমস্যার স্থায়ী সমাধানের কথা প্রশস্ত করেন। আমি বিভিন্ন মিডিয়াৰ থ্ৰুৱেদি জানিব পাৰিলোঁ যে শিলচৰৰ ক্ৰিকেটাৰ আগতে ৰঞ্জি ট্ৰফি লেভেলত খেলা প্ৰকাশ ভাটকে আৰ্থিক সংকটত ভুগিছে। কোভিডৰ সময়ত তেখেতৰ যিটো ব্যৱসায় কৰি আছিলে, ব্যৱসায়টো ভালদৰে নচলাৰ বাবে আনুষংগিকভাৱে লখিমপুৰৰ এগৰাকী উদীয়মান ক্ৰিকেটাৰ, মহিলা ক্ৰিকেটাৰ, তেখেতৰ নাম ৰুজানমণি বৰা, তেওঁ কিছু আৰ্থিক সংকটত ভুগিছে এই কোভিড পৰিস্থিতিত। এই কথাবোৰ আমি জানিব পাই অসম ক্ৰিকেট সন্থাৰ তৰফৰ পৰা আমাৰ সভাপতি ৰমেন দত্ত ডাঙৰীয়া প্লাছ আমাৰ যিখন এপেক্স কাউন্সিল আছে, আমি সকলোৱে আলোচনা কৰি থিৰাং কৰিলোঁ যে প্ৰকাশ ভাগতক তেওঁৰ এই আৰ্থিক সংকটৰ পৰা সকাহ দিবলৈ অসম ক্ৰিকেট সন্থাই 1 লাখ টকা এটা আৰ্থিক সাহায্য দিব। আৰু ঠিক একেদৰে লখিমপুৰৰ যিগৰাকী খেলুৱৈ আছে, উদীয়মান খেলুৱৈ, আণ্ডাৰ-19 খেলা ৰুজানমণি বৰা, তেওঁকো আমি এই কোভিড পৰিস্থিতিত আৰ্থিক সংকটৰ পৰা উদ্ধাৰ হ'বৰ কাৰণে অসম ক্ৰিকেট সন্থাই 50,000 টকাৰ এটা এককালীন সাহায্য আগবঢ়াইছে। আমি বিপিএল সহ সব মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমার নিউজটা কভার করছে, যারা এই জিনিসটা বহুত উচ্চ লেভেল অব্দি গেছে, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, যে ওনারা আমাকে 1 লাখ টাকা সাহায্য করছে। কিন্তু 1 লাখ টাকা সাহায্য আমার জন্য সলিউশন নাই, যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বহুত খারাপ। 1 লাখ টাকা আজকে আছে, কালকে নেই। কিন্তু আমি চাই আমার একটা পার্মানেন্ট সলিউশন লাগে, যার জন্য আমি আসাম সরকার থেকে বা আসাম ক্রিকেট থেকে একটা রিকোয়েস্ট করতে চাই, যেহেতু আমার একটা পার্মানেন্ট। করোনা সময়কালে আয়ুর্বেদিক ওষুধটির গুরুত্ব অপরিসীম। আয়ুষ মন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত আয়ুষ 64 ওষুধ বিতরণ চেতনা মঞ্চের। দেশজুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতিতে কোভিড আক্রান্ত ও কোভিড পরবর্তী সময় রোগীদের জন্য বিনামূল্যে আয়ুষ 64 ওষুধ বিতরণ করল সীমান্ত চেতনা মঞ্চ। পাথারকান্দি বুবরিঘাট এলাকায় ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত আয়ুর্বেদিক ওষুধটি বিনামূল্যে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে সুশোভন পাণ্ডে জানান, বর্তমান সময় যারা লাগাতার সর্দি জ্বর গলা ব্যথা ভুগছেন তারা নিয়ম অনুযায়ী এই আয়ুষ ওষুধটি ব্যবহার করতে পারেন। এমনকি ওষুধটি বাচ্চাদের জন্য ব্যবহার উপযোগী, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জয়রাম চাহিলা, ভারত চাহিলা, গীতা কুর্মী, স্বপন চালিহা, চন্দন চালিহা, ভিকি চালিহা প্রমুখ। উল্লেখ্য, এর আগে সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে করিমগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে বিনামূল্যে আয়ুষ 64 ওষুধ বিতরণ করা হয়। চাহিদা অনুযায়ী প্রয়োজনে সীমান্ত জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা কেন্দ্র খোলা হবে। করোনা লাগাম টানতে ত্রিপুরায় সাপ্তাহিক লকডাউন শুরু, বন্ধ থাকবে পাইকারি তেলের দোকান। করোনা সংক্রমণ লাগাম টানতে ত্রিপুরায় সাপ্তাহিক লকডাউন শুরু। লকডাউনের ফলে পাইকারি মূল্যের দোকান বন্ধ থাকবে। আগরতলা মহারাজগঞ্জ বাজারে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাসোসিয়েশন আরও জানান, পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জনগণের স্বার্থে পাইকারি তেলের দোকান নিয়মিত খোলা থাকবে। এদিকে লকডাউন নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে সমস্যায় না পড়েন সেদিকে দৃষ্টি রাখতে হবে প্রশাসনের। অন্যথায় আর্থিক সমস্যা তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এমনই অভিমত বিশিষ্টজনেদের। আমরা ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের এই খুচরো ভোজ্য তেলের যে কাউন্টার করেছিলাম, আজ প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। আমরা আজ দুপুর নির্দিষ্ট সময় করে আমরা চেয়েছিলাম দুপুর 2টো অবধি আগে কন্টিনিউ করবো, কিন্তু সরকারি যে গাইডলাইন চলে আসছে 12টার পর আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। সেই কারণে আমরা ওই নির্দিষ্ট নিয়ম মেনে, সরকারি নিয়ম নীতিগুলো মেনে আমরা আজকে আমাদের এই কাউন্টার আপাতত বন্ধ করতে যাচ্ছি। আগামী দিন যদি এরকম ভোজ্য তেলের ক্ষেত্রে কোনো এরকম পরিস্থিতি তৈরি হয় যে বাজার উদ্যোগে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণে হয়, তখন আমরা আবার এই কাউন্টার পাইকারি মূল্যে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। এখনকার মতো বিটিএন প্রাইম টাইম বুলেটিন এ পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখার জন্য চোখ রাখুন বিটিএন এর পর্দায়। ধন্যবাদ।